ইতিহাস কোনোদিন মিথ্যে কথা বলে না। ইতিহাসের সত্যতাকে মিথ্যে দিয়ে মুড়ে ফেলা হয়, আর এই কাজটা করে রাজনীতি। ইতিহাস আর রাজনীতি একে অপরের কাঁধ মিলিয়ে চলে। ইতিহাস নিজে থেকে বদলানোর কোনো তাগিদ নেই, কিন্তু তাকে বদলাতে না পারলে রাজনৈতিক নেতাদের গদি ধরে রাখা সম্ভব হবে না। রাজনৈতিক নেতারা বোঝে ক্ষমতা, তাই বারবার ইতিহাসকে বদলানোর চেষ্টা করে। সেই কালিমালিপ্ত ইতিহাস রয়েছে এই ভারত তথা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে। এই ভারতের ইতিহাসেতে এরকম বহু কলঙ্কময় অধ্যায় রয়েছে যা অনেকটা আমরা ভুলে গেছি, কিছুটা ক্ষমতার জোরে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর আজকের প্রজন্মের এই বিষয় অনেকটাই জানা নেই। কিন্তু আজ সমাজ অনেকটাই এগিয়েছে, তার জন্য সোশ্যাল মিডিয়া অনেকটাই সাহায্য করেছে। কিন্তু আপনি কোন বিষয়গুলো সঠিকভাবে মেনে নেবেন সেটা আপনার নিজস্ব দৃষ্টিকোণ। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসেতেও কলঙ্কময় অধ্যায় রয়েছে, যার মধ্যে অন্যতম মরিচঝাপি গণহত্যা। প্রায় ৪৫ বছর আগে সুন্দরবনের এক অপরিচিত দ্বীপ মরিচঝাপিতে ঠিক কি হয়েছিল? এই দ্বীপটায় হঠাৎ করে এত মানুষ এসে বসবাস শুরু করলো কেন? আর তারা এসেছিল কোথা থেকে? আর কেনই বা সেখান থেকে তাদের মেরে ধরে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল? সেই উদ্বাস্তু মহিলাদের গণধর্ষণ, শিশু হত্যা, পুরুষদের খুন করে নদীর জলে ফেলে দেওয়ার মতন অমানবিক কার্যকলাপের সাথে কিভাবে জুড়ে গেল সেই সময় সদ্য ক্ষমতায় আসা বামফ্রন্ট সরকার বা সিপিআইএম এর নাম? অতীত সেই কাহিনী আজও বলেনি। ইতিহাস নিজে থেকে বদলাতে পারে না, তাকে বদলে দেওয়ার চেষ্টা করা হয়। আজ আমি এই ভিডিওর মাধ্যমে সবে শুরু করছি। আমি কিছু জোর করে ভুলিয়ে দেওয়া, জোর করে বদলে দেওয়ার কিছু বাস্তবিক ইতিহাসের ঘটনাকে। ভবিষ্যতে এরম ইতিহাসের ঘটনা প্রায়ই আসবে আমার এই চ্যানেলে। আজকে আপনাদের জানাবো কোথা থেকে এসেছিল সেই উদ্বাস্তুরা, কেনই বা কেন্দ্রীয় সরকার তাদের পাঠিয়ে দিয়েছিল দণ্ডকারণ্যে। 1979 সালে জল জঙ্গলে ঘেরা মরিচঝাপি আইল্যান্ড কেনই বা লাল হয়ে উঠেছিল, সেই ভয়ঙ্কর ইতিহাস রইল আজ আপনাদের সামনে। 1947 সালে দেশভাগ। ভারতের একদিকে তৈরি হয়েছিল পূর্ব পাকিস্তান আর একদিকে পশ্চিম পাকিস্তান। সেই সময় বহু উচ্চবর্গের হিন্দু শরণার্থী ওপার বাংলা থেকে চলে এসেছিল এই বাংলায়, যাদের কাছে অর্থনৈতিক ক্ষমতা ছিল আর সামর্থ্যও ছিল। কিন্তু যারা নিম্নবর্গের মানুষ ছিল, যাদের কাছে অর্থের ক্ষমতা ছিল না, যারা চাষবাস অথবা মাছ ধরে জীবন কাটাতো, তারা সেই সময় আসেনি। কিন্তু তাদের নিজেদের ভিটে মাটি ছেড়ে চলে আসার কথা তারা সেই সময় বুঝতে পারেনি। পরে 1971 সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ নিজস্ব দেশের স্বীকৃতি পায়, আর সেই সময় সেই নিম্নবর্গের মানুষজন এই বঙ্গে আসতে শুরু করে। পশ্চিমবঙ্গে সেই সময় এত মানুষকে রাখা সম্ভব ছিল না। তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার বুঝতে পেরেছিল এত বিপুল সংখ্যক জনসংখ্যার চাপ এই রাজ্য সামলাতে পারবে না। তাই কেন্দ্রীয় সরকারকে চিঠিতে জানানো হয় এই সমস্ত নমশূদ্র শ্রেণীর মানুষজন, যারা সমাজ থেকে ভীষণভাবে পিছিয়ে পড়া এবং অর্থনৈতিক দিক থেকে নিঃস্ব, তাদের জন্য একটা বন্দোবস্ত করে দেওয়া হোক। কেন্দ্রীয় সরকার তাদেরকে এই বাংলা থেকে বহু দূরে দণ্ডকারণ্যের তাদের ব্যবস্থা করে। দণ্ডকারণ্য বলতে আজকের মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ আর উড়িষ্যার বেশ কিছু অংশে অস্থায়ী ক্যাম্প করা হয়। এই মানুষগুলো সব থেকে প্রতিকূলতা কি ছিল জানেন? বিশাল জঙ্গল, হিংস্র জন্তু জানোয়ার, পাথুরে জমি, আর তার থেকেও বড় সমস্যা ছিল ভাষা। ভিন রাজ্যে ভাষার সমস্যা। মন থেকে তারা চাইতো এই বাংলায় তাদের কবে ফিরিয়ে আনা হবে। এই বাংলায় তারা ফিরেছিলেন, কাদের প্রতিশ্রুতিতে ফিরেছিলেন? ফেরার পর তাদের মেরে ধরে উৎখাত করা হয়েছিল। কেন সেই দিন মেরে ধরে উৎখাত করা হয়েছিল? ভারত বিভাজনের করুণ কাহিনী আজ যখন ইতিহাসের পাতায় উঠে আসে, তখন কিছু মানুষের চোখ থেকে আজও জল ঝরে। অতীত এতটাই কঠিন আর কলঙ্কে মোড়া, যা শুনলে আপনিও বিশ্বাস করতে পারবেন না। দেশ ছেড়ে উদ্বাস্তু স্ট্যাম্প নিয়ে এখন নিজের দেশেই বাস্তুহারা। ভিটে মাটি ছাড়া ওপার বাংলা থেকে আসা মানুষগুলো তখন করুণ দশা। গরিব মানুষজন, পরিবার পরিজন, ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে তখন তারা যাবে কোথায়? তারা চারিপাশ থেকে দিশেহারা। পশ্চিমবঙ্গ তাদের রাখা সম্ভব নয়। এত বিপুল সংখ্যক জনসংখ্যার চাপ, তাদের পাঠিয়ে দেওয়া হয় শরণার্থী শিবিরে, দণ্ডকারণ্যে। তৈরি করা হলো দণ্ডকারণ্য ডেভেলপমেন্ট অথরিটি। এছাড়াও উড়িষ্যার মালকানগিরি ও ভারতের 164টি দুর্গম প্রান্তে এই রকম শিবিরে পাঠানো হয় শরণার্থীদের। এরা মূলত গরিব নমশূদ্র সম্প্রদায়ের মানুষ। কেউ মৎস্যজীবী, কেউ কৃষিজীবী, আর কেউ কেউ দিনমজুরের কাজ করত। একই ভিন রাজ্য, তার উপরে আবার ভাষার সমস্যা। এছাড়াও দণ্ডকারণ্যে ঘন জঙ্গল, খাবার জলের অভাব, খরা,
আর নানাবিধ রোগ তো লেগেই আছে। এমন বহু প্রতিকূল পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারছিল না এই শরণার্থী মানুষজন। 1977 সালে বামপন্থী সরকার ক্ষমতায় আসার আগে বামপন্থীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। এখানে বলে রাখা দরকার, দেশভাগের পর থেকেই উদ্বাস্তু সমস্যা নিয়ে তারা বহুবার রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করেছিল। 1974 সালের পর থেকেই এই সকল উদ্বাস্তু ক্যাম্পেতে যান। তাদের ভাইদের সাথে অন্যায় করা হচ্ছে, এই প্রতিবাদে গর্জে ওঠেন তারা। উদ্বাস্তু নেতা সতীশ মণ্ডল এবং তার সঙ্গী সাথীদের প্রতিশ্রুতি দেওয়া হয়, ক্ষমতায় এলে সুন্দরবনের কাছে কোনো বসবাসযোগ্য জায়গায় বসতি স্থাপনের সুব্যবস্থা করে দেবেন এবং সেই সময় এই মরিচঝাপি আইল্যান্ডের নাম প্রস্তাবে দেওয়া হয়। বলা হয় দণ্ডকারণ্যের পঞ্চবটিতে একটা মিটিং ডাকা হয়েছিল। ফরওয়ার্ড ব্লক নেতা রাম চট্টোপাধ্যায় তিনি সেই সময় সেখানে যান এবং এই সব মানুষগুলোর মনে আশার সঞ্চার ঘটান। কিন্তু ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি আর রাখা সম্ভব হয়নি। সম্ভব না হওয়ারই কথা যে ক্ষমতা পাওয়ার জন্য এত কিছু করা, ক্ষমতা যখন পাওয়া হয়ে গেছে প্রতিশ্রুতি রেখে কি আর হবে। তৎকালীন মুখ্যমন্ত্রীর পদে বসে থাকা জ্যোতি বসুর ওপরে এই উদ্বাস্তুদের রাগ বাড়তে থাকে। এদিকে আশা ভঙ্গ হলে উদ্বাস্তু মানুষজন ধীরে ধীরে বাংলায় আবার ফিরতে শুরু করেন। বিভিন্ন সময় তাদের স্টেশনেতে আটকানোর ব্যবস্থা করা হলেও হাসনাবাদ ও টাকি এরিয়াতে তারা ভিড় জমাতে শুরু করেন। সেখান থেকে তারা চলে আসেন সুন্দরবনের কুমিরমারি দ্বীপেতে। রাতারাতি সেখানে গড়ে ওঠে অস্থায়ী শিবির। স্থানীয় মানুষজনের বক্তব্য, কিছুদিন সেখানে থাকার পর নদী পেরিয়ে তারা মরিচঝাপি দ্বীপেতে ঢুকে পড়েন। বসবাস শুরু হয়। কয়েক মাসের মধ্যে প্রায় 1.5 লক্ষ মানুষজনের বসবাস শুরু হয় এই মরিচঝাপি আইল্যান্ডেতে। এখনো এই ক্যাম্পগুলোর নিদর্শন অনেক রাজ্যে ছাপ আছে। সেই সময় অনেক লেখক, সংবাদ মাধ্যম এই নিয়ে বহু লেখালেখি হয়েছিল, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। এই উদ্বাস্তু মানুষগুলোর যেটুকুন সঞ্চিত অর্থ ছিল তারা সেটা যত্ন করে রেখেছিল। সেই সঞ্চিত অর্থ সকলে একত্রিত করে এই মরিচঝাপি আইল্যান্ডেতে টাউনশিপ গড়ে তোলে। এই কাজকর্মে তাদের আর্থিক সাহায্য করে বহু মানুষ। এই মরিচঝাপি আইল্যান্ডেতে একটা সময় বাঘ ঘুরে বেড়াতো। সেই জল জঙ্গলে ঘেরা মরিচঝাপি আইল্যান্ডকে সাফ করে তারা বসবাসযোগ্য করে তোলে। আর এই মরিচঝাপি আইল্যান্ডেতে মিষ্টি জল পাওয়া যেত না। এই উদ্বাস্তু সেই ব্যবস্থাও করে তারা তাদের নিজেদের চেষ্টায়। তাদের এই কাজকর্মে তারা সরকারকে পাশে পায়নি। সম্পূর্ণ নিজেদের চেষ্টাতেই তারা বর্তমান যুগের মতো প্ল্যানিং টাউনশিপ গড়ে তোলে। তৈরি করে ফেলেছিল বড় বাজার, রাস্তাঘাট, স্কুল, নৌকোর ব্যবসা, বিড়ির ব্যবসা, হস্তশিল্প গড়ে তোলে। 1 বছরের কম সময় তারা প্রপার একটা টাউনশিপ তৈরি করতে সক্ষম হয়েছিল। তাদের এই উন্নতি দেখে সেই সময় সরকার ভেবে উঠতে পারেনি। অস্থায়ীভাবে বসবাস তারা তো শুরু করলো, কিন্তু 1978 সাল আসতে না আসতেই দুর্যোগের মেঘ ঘনীভূত হতে শুরু করলো। বামফ্রন্টের দিক থেকে সিদ্ধান্ত নেওয়া হলো এই উদ্বাস্তুদের এখান থেকে উৎখাত করতে হবে, কারণ এই এরিয়া সুন্দরবন টাইগার রিজার্ভ অর্থাৎ সংরক্ষিত বনভূমির মধ্যে পড়ে। এখানে বসবাস সম্পূর্ণ বেআইনি। এই মরিচঝাপি আইল্যান্ডের আশেপাশে যারা বসবাস করতেন তাদের মধ্যে প্রচার করা হয় মরিচঝাপি আইল্যান্ডে যারা বসবাস করছেন তারা আন্তর্জাতিক ক্রিমিনাল। তৎকালীন সরকারের বক্তব্য ছিল এই বসতির জন্য পরিবেশের ক্ষতি হচ্ছে। সরকারের অনেক অনুরোধ এবং অনেক আলোচনার মাধ্যমে সমাধান যখন হয়নি তখন সরকার সরাসরি উৎখাত করার রাস্তায় হাঁটে। 1979 সালের জানুয়ারি শেষ দিকে 30টি লঞ্চ সেখানে পাঠানো হলো এবং ভর্তি ভর্তি পুলিশ। লঞ্চগুলি গোটা মরিচঝাপি আইল্যান্ডকে ঘিরে ফেলেছিল। আর এই মরিচঝাপি আইল্যান্ডে যারা বসবাস করতেন তাদের খাবার জলের জন্য আসতে হতো কুমিরমারি আইল্যান্ডে, কারণ মিষ্টি জল তারা সেখান থেকে নিয়ে যেতেন। কুমিরমারি আইল্যান্ডের সাথে মরিচঝাপি আইল্যান্ডের সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। খাবার জল নেই, খাবার নেই। এইভাবে 15 দিন বন্দি থাকার পরে ওই নোনা জলকে বহু শিশু মারা গেল। 31শে জানুয়ারি 1979 এর আগেই 144 ধারা চলাকালীন স্থানীয় এক আদিবাসী মহিলার গুলি লেগে মৃত্যু হওয়াতে এলাকায় এক ভয়ভীতি বাতাবরণ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের মতে এরপরেই চালু হয় গোলাগুলি। এই গোলাগুলিতে প্রায় 36 জনের প্রাণ চলে গেল। এই পরিস্থিতিতে সাহিত্যিক সমাজ প্রতিবাদ জানায়। তারা চিঠি লেখেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে। আদালতে মামলা হলেও সেই রায়ও উদ্বাস্তুদের দিকেই যায়। এরপরেই শুরু হয় এই আইল্যান্ড ঘিরে অসহযোগিতা, অবিচার, অন্যায়। কুমিরমারি দ্বীপের সাথে মরিচঝাপি আইল্যান্ডের সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। কিছু না পেয়ে ওই দ্বীপেরই ঘাস পাতা খেয়ে দিন কাটাতে থাকে মানুষজন। অভিযোগ করা হয় জলে মিশিয়ে দেওয়া হয় বিষাক্ত দ্রব্য। 5 মাস বন্ধ থাকার পরেও যখন সেখানকার মানুষগুলো সেখানকার মাটি কামড়ে পড়ে আছে, ঠিক সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয় দ্বীপের ভেতর ঢুকে সেই মানুষগুলোর উপরে আক্রমণ করা হবে এবং তাদেরকে বিতাড়িত করা হবে সেখান থেকে। 1979 সালে 13ই মে
শুরু হয় আক্রমণ, জ্বালিয়ে দেওয়া হয় তাদের বাজার, বাড়িঘর এবং অভিযোগ রয়েছে বহু মানুষকে জীবিত জ্বালিয়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তার হয় বহু মানুষ, গণধর্ষণের শিকার হয় বহু নারী, মৃত্যু হয় বহু শিশুর, পুরুষদের মেরে জলে ফেলে দেওয়ার মতন অভিযোগও রয়েছে। 16ই মে 1979 সাল উদ্বাস্তু শূন্য হলো মরিচঝাপি আইল্যান্ড। মৃতের সংখ্যা নির্দিষ্টভাবে বলা খুব কঠিন। কেউ বলেন 100, আবার কেউ বলেন কয়েক হাজার। কত শিশুর মৃত্যু হয়েছে অনাহারে ও রোগগ্রস্ত হয়ে, বহু মহিলা ধর্ষিতা হয়েছেন, তাই সংখ্যাটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কিন্তু প্রশ্ন ওঠে, কি দরকার ছিল এই ধরনের গণহত্যার? এর পেছনে দোহাই কি শুধুই পরিবেশ ছিল? শুধুই কি সংরক্ষিত বন অরণ্য ও বাঘকে বাঁচানোর জন্য এই ধরনের অভিযান করা হয়েছিল, নাকি অন্য কোনো রাজনৈতিক অভিসন্ধি লুকিয়ে আছে এই গোটা কর্মকাণ্ডের মধ্যে? এত বড় কর্মকাণ্ডের কোনো অফিসিয়াল রেকর্ড নেই আজ পর্যন্ত। বামেদের এই কড়া মানসিকতা থাকা সত্ত্বেও তাদের জোরশরীফ আরএসপির বহু নেতা যারা এই মরিচঝাপি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদেরকে সাহায্য করেছিলেন, তাদের আস্তানাও দিয়েছিলেন। অনেকেই ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন বড় শরীফ সিপিআইএম গোটা বিষয়টাই অন্যভাবে নিয়েছিল। কোথাও কি তাদের মধ্যে আশঙ্কা ছিল আরএসপি কি তাদের সংখ্যা বৃদ্ধি করতে পারে? এই ভয়টাও কোথাও না কোথাও ঘনীভূত হয়েছিল। মরিচঝাপি আইল্যান্ড নিয়ে অতীতে বহুবার কথা হয়েছে, বর্তমানে বহু রাজনৈতিক চর্চা হয়েছে। যে এখন শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা যখন বিরোধী ছিল তখন তারাও কিন্তু এই নিয়ে বহু প্রশ্ন তুলেছিল। কিন্তু কি হলো সেই সব মানুষজনের? বহু মানুষ তারা সেই সময় সেখান থেকে চলে গেছিল, কারোর মৃত্যু হয়েছিল, আবার কেউ কেউ ফেরত গেছিল সেই দণ্ডকারণ্যে। কেউ আবার এখন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বসবাস করেন, নাগরিকত্ব হয়তো তারা পেয়েছেন, জমির অধিকার তারা আজও পায়নি। সত্যি বলতে ইতিহাস কোনো না কোনোভাবে ফিরে আসে। ইতিহাস নিজে থেকে বদলে যেতে পারে না, কারণ সে রাজনীতি নয়, তার গদির প্রয়োজন হয় না। তাই ইতিহাস বারে বারে ফিরে আসবে, আর সেই ইতিহাস আমি আপনাদের সামনে বারবার তুলে আনবো।